প্রোগ্রামের শুরুতেই বলছিলাম বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এসেছে ঐতিহাসিক ও গণতান্ত্রিক রীতি, রাষ্ট্রীয় গণমাধ্যমে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ। এবং দীর্ঘ সময় পর রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ভাষণ কি ভোটারদের মনকে প্রভাবিত করবে? না, বরং এই ভাষণ এই সরকারের যে এক ধরনের আচরণ রয়েছে পক্ষপাতমূলক, সেটাকেই বরং দেখিয়েছে। আইনের মধ্যে থেকে এই ভাষণ বা এই বক্তৃতা যেটাই হোক হতে পারে, কিন্তু একটি জোটের পক্ষ থেকে যখন তিনজন বক্তৃতা দিতে পারেন, আরেকটি জোটের পক্ষ থেকে একজন বা আরেকটি পক্ষ থেকে একজন, তখন কিন্তু এমনিতেই লেভেল প্লেইং ফিল্ড থাকে না। কারণ তাদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক, তারা একই ধরনের প্রতিশ্রুতি প্রায় কাছাকাছি দিয়ে নির্বাচন করছেন। অতএব আপনি ধরেন যদি বলেন এক্স, তাহলে আমি একবার সুযোগ পাচ্ছি এক্স বলার, আর ওনারা ওয়াই বলার সুযোগ পাচ্ছেন তিনবার। এটা হওয়া উচিত হয় নাই। এটা থাকলেও তাদেরকে বলা উচিত ছিল যে আপনারা যেহেতু জোটবদ্ধভাবে ইলেকশন করছেন, জোটের পক্ষ থেকে একজন বলেন। শুরু থেকেই নানান ধরনের আমি বলবো যে কৌশল অবলম্বন করা হয়েছে। যে কৌশলের মধ্যে একটি ছিল যে আপনি যদি জোট করেন তাহলে সেই জোটে প্রতীক এক হতে পারবে না। প্রতীক এক হতে না পারলে জাতীয় সরকার কি করে একসাথে হতে পারে? আপনি প্রতীক এক করতে পারেন না, কিন্তু সরকার একসাথে করতে পারবেন। এবং বলা হচ্ছে এটা নির্বাচনী সমঝোতা। সেই কথা বলে নির্বাচন কমিশন সবাইকে বাধ্য করেছে যে আপনি আলাদা আলাদা প্রতীকে নির্বাচন করতে হবে। এবং এই আলাদা আলাদা প্রতীকের সুযোগ নিয়ে আবার বলা হয়েছে যে যেহেতু তারা আলাদা আলাদা প্রতীকে, তাই যার যার দল থেকে তারা বক্তৃতা দিবেন, এবং 30টির বেশি, সম্ভবত 30টি আসন থাকলেই এরকম বক্তৃতা দেওয়া যায়। কিন্তু জাতীয় পার্টি কি বক্তৃতা দিতে পেরেছে? এটা আমি জানি না, বা পারবে, এটা আমার জানা নাই। ফলে আপনি তো, তারা তো 200-র উপরে আসনে দিয়েছে, তো তারা কি দিতে পেরেছে বা দিয়েছে? এইটা একটা প্রশ্ন। এবং অনেক জায়গাতে আমরা শুনেছি যে যারা আবেদন করেছিলেন তাদের অনেকে সুযোগ পান নাই। বিটিভি জানিয়েছে তারা আবেদন ঠিক মতো বুঝে পান নাই। অন্তত আমি কমিউনিস্ট পার্টিটা বলতে পারি, পরে কমিউনিস্ট পার্টিকে জানানো হয়েছে, তাজুকুজ্জামান রতন সাহেব বলেছেন যে জানানো হয়েছে যে তারা আবেদন নাকি পানি নাই, কিন্তু তারা পরে বিটিভিকে জানিয়েছেন যে আবেদন তো আপনারা বুঝে পেয়েছেন। তখন বলে ও আমরা মনে হয় মিস করে গেছি। তো এই যে আচরণ, এইটা হচ্ছে একটি। আরেকটি হচ্ছে যে ভাষণের জায়গায় থাকবে, কিন্তু এই ভাষণ আসলে কেউ যে তার উপর যে প্রভাব বিস্তার করবে না, তার একটি বড় কারণ হচ্ছে এই বাংলাদেশ টেলিভিশনকে আগের মতোই একটি বাক্সে পরিণত করে রাখা হয়েছে। এই সরকারও ঠিক একই ধরনের বাক্সেই সেটাকে পরিণত করে রেখেছেন। এইটাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যে এক ধরনের প্রতিশ্রুতি তারা মুখে মুখে সবসময় দিয়েছেন, রাজনৈতিক দলগুলোও দিয়েছিল, এবং এই সরকারও বলেছিল যে গণমাধ্যমের চরিত্র বদল করা হবে। সেখানে রাষ্ট্রীয় এই গণমাধ্যমের চরিত্র আগের মতোই আছে। এটি একসময় বলতো সাহেব বিবি গোলামের বাক্স, তারপরে এটা এখন সাহেব বিবি গোলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাক্সে পরিণত হয়েছে। সেইখানে একদম সহজভাবে বলি, গত 18 মাসে আপনারা আমাকে দেখেন নাই এরকম কোন টেলিভিশন নাই, শুধু বাংলাদেশ টেলিভিশন আমাকে ডাকে নাই। আপনার কি মনে হয় কেন ডাকে নাই? এটা জবাব ওনারা দিতে পারবেন না। এই একই অবস্থা এর আগেও ছিল। আওয়ামী লীগ আমলের শেষে 6 বছর বাংলাদেশ টেলিভিশন তো দূরের কথা, কোনো টিভি যাতে আমাকে ডাকতে না পারে সেই জন্য প্রভাব বিস্তার করা হতো, এবং ওই অবস্থাতেই বাংলাদেশ টেলিভিশন এখনো রয়ে গেছে। দীর্ঘদিন সেই বিটিভিতেই আপনি কাজ করেছেন। শুধু বিটিভিতে কাজ করি নাই, বিটিভিতে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু সেই টেলিভিশনে আমাকে গত 18 মাসে ডাকে নাই। আমার কথা যদি এতই খারাপ হতো তাহলে অন্য টেলিভিশন আমাকে ডাকে, বিটিভি কোনো আমাকে চোখেই দেখে নাই গত এই অন্তর্বর্তী সরকারের সময়। এর উত্তর ওনারা দিতে পারবেন না, কারণ এইটাই হচ্ছে ওনাদের সংস্কার। ওনারা যে সংস্কারের কথা বলেছেন, সেই সংস্কারে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ হয়েছে? হয় নাই। বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ হয় নাই, সেটা অসংখ্য প্রমাণ আছে। দ্বিমুখী আচরণ করা বন্ধ হয়েছে। ওনারা এক এক দলের সঙ্গে এক এক রকম আচরণ করেছেন, অথচ সব দলের সঙ্গে সমান আচরণ করা তাদের উচিত ছিল, এবং সেটাই আমরা ভেবেছিলাম। আপনার বক্তব্যের মধ্য দিয়ে অনেকগুলো অসামঞ্জস্য বিষয় কিন্তু আপনি তুলে ধরলেন। তাহলে এই যে জাতির উদ্দেশ্যে শীর্ষ নেতারা ভাষণ দিল, সেটা কি শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত হলো? না, এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, দেখো একদিকে অনেকে আরেকদিকে একা। এটা হচ্ছে মানুষের মনোজগতে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা। আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ টেলিভিশন বেশি লোক দেখে না, এবং এই টেলিভিশন এইভাবে চললে ভবিষ্যতে এটা দেখবেও না। এটা যত কম দেখবে মানুষের তত মঙ্গল। এটা একসময় বাতাবি লেবুর টেলিভিশন ছিল, এখন এটা বায়বীয় টেলিভিশনে পরিণত হয়েছে। আপনি এখানে, আমরা 3 জন আছি, আপনাদের সামনে যত ক্যামেরাম্যান আছে, প্রশ্ন করেন বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয় কি কি অনুষ্ঠান আছে? আপনি জানেন? 2টার নাম বলতে পারবে লোকে। একটা নতুন করে একটা বিতর্ক। বাংলাদেশ টেলিভিশনে কি প্রচারিত হয় লোকজন জানে না। বাংলাদেশ টেলিভিশনে কোনো জনপ্রিয় অনুষ্ঠান নাই। বাংলাদেশ টেলিভিশনে কোনো জনপ্রিয় নাটক, সিনেমা কিংবা অন্য কোন অনুষ্ঠানের কথা কেউ বলতে পারবে না।
এর কারণ হচ্ছে বাংলাদেশ টেলিভিশন প্রকৃত অর্থে একটা গোলামের বাক্সে পরিণত হয়েছে, এবং সেই গোলামের বাক্স এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে যে প্রকৃত গোলাম না হলে পরে সেখানে কাউকে ডাকে না, এবং তাকে কোনো আদর্শের গোলাম হইতে হয় না, সরকারের গোলাম হইতে হয়। এবং শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতবান লোকজন আজকাল বাংলাদেশ টেলিভিশনকে অ্যাভয়েড করেন। শুনলে লোকে এটা বলবে যে আপনি বাংলাদেশ টেলিভিশনের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু এই জায়গাতে এটা প্রমাণ হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ঢেলে সাজানোর কথা ছিল, সেটা সাজিয়েছেন তারা তো সাজান নাই। বাংলাদেশ টেলিভিশনে যাতে সকলের মতামত নিরপেক্ষভাবে প্রচারিত হতে পারে সেরকম একটা অবস্থায় তারা গিয়েছেন, তারা সেখানে যান নাই। তারা বেতার এবং টেলিভিশনের প্রকৃত অর্থে কোনো গুণগত পরিবর্তন এনেছেন? আনেন নাই। এবং এদের পক্ষপাতমূলক আচরণ কি এখনো বন্ধ হয়েছে? আপনি বলেন বিনিয়োগ সম্মেলনের নামে বলা হয়েছে এইরকম বিনিয়োগ এসে ভেসে যাচ্ছে। আজকে কেন বলা হয় যে বাংলাদেশের এই পরিস্থিতিতে লোকজন বিনিয়োগ করতে পারবে না, বিনিয়োগে মানুষ অস্বস্তি বোধ করে? কেন বলা হবে আমাদের পোর্টের এফিসিয়েন্সি এত খারাপ যে বিনিয়োগকারীরা পোর্টে বিনিয়োগ করতে চায় না? কেন নারীর অধিকার নিয়ে এত কথা বলার পরেও আজকে একটা দল যে পরিষ্কার বলে দিল যে তাদের দলে নারী সমান অধিকার পাবে না? কোন একজন মন্তব্য করেছেন জুলাই সনদে কি নারীর সমান অধিকার না পাওয়ার কোনো কথা ছিল? জুলাই সনদের পক্ষে যারা, তারা যে একসঙ্গে বলছেন যে আমরাই জুলাই সনদের পক্ষে, অন্যদিক পুরোপুরি জুলাই সনদের পক্ষে নাই, এরকম একটা অভিযোগ কিন্তু উঠেছে। কিন্তু এই যে 3-4 জন বক্তৃতা দিয়েছেন যে জোট থেকে, এরা সবাই জুলাই সনদের কথা বলছেন। এনসিপি বলতে পারবে তারা যে জোটে যোগ দিয়েছে সেই জোটের প্রধান দল নারীর সমান অধিকারে বিশ্বাস করে না, এবং তারা সেটা বলেছে যে এটা পূর্ব নির্ধারিত, এটা ঐশী নির্ধারিত বিষয়, এটার বিরুদ্ধে যাওয়া যাবে না। তাহলে কি করে তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন যেখানে নারীর সমান অধিকার? জুলাই সনদে পরিষ্কার বলা আছে নারী শুধু নয়, লিঙ্গ ভেদে, জাতি, ধর্ম, বর্ণ সকল কিছু ভেদে বাংলাদেশের নাগরিক যারা, তাদেরকে সমান আচরণ করতে হবে। পাহাড় এবং সমতলে সমান আচরণ, নারী পুরুষের সমান আচরণ, অন্য কোনো লিঙ্গ থাকলে সেই লিঙ্গের প্রতি সমান আচরণ, সকল ধর্মের প্রতি সমান আচরণ, সব বলা হয়েছে না? তাহলে নারীর প্রতি এই যে বৈষম্য, সেই বৈষম্যকে যারা টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছেন তাদের সঙ্গে তারা যুক্ত হয়েছে না, তারা বলছেন তারা জুলাই সনদের পক্ষে আছেন। জুলাই সনদ কি কোনো বায়বীয় ধারণা? এটা কি বায়বীয় বিষয় যে আমার ইচ্ছা হলো একটু মানলাম, আমার ইচ্ছা হলো মানলাম? ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তুষার। রেজাউল করিম রনি, এই প্রশ্নের উত্তরটি নিয়ে বিরতিতে যেতে চাই। জুলাই সনদ কি কোনো বায়বীয় বিষয়? জি, অবশ্যই বায়বীয় বিষয়। কারণ হইলো আপনার জুলাই সনদ বলতে আপনি কি বুঝেন? জুলাই সনদ এমন কি এটা কোরআন বাইবেল না যেটা হইলে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে। আমি তো একটু আগে বললাম কৃষি সংস্কার কমিশনই গঠন হয় নাই, তো কৃষি সংস্কার লাগবে না বাংলাদেশের জন্য? এবং এই সংস্কার হয় নাই, বহু কয়টার বলবেন আপনি, প্রচুর বলা যাবে। সংস্কার করা উচিত ছিল, হয় নাই। তার মানে এই যে সংস্কারকে একটা তাবিজ বানিয়ে সবার গলায় ঝুলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা গণ অভ্যুত্থান বিরোধী। আমাদের দরকার হইল দেশ পুনর্গঠন করা, শুধু সংস্কার দিয়ে হবে না। এই জন্য সংস্কার যদি করতে চাইতো সরকার, তাইলে সবার আগে আমলাতন্ত্র সংস্কার কেন করে নাই? এই গুপ্তভাবে যারা থেকে গেছিল এবং স্বৈরাচার দুধের মধ্যে একটা আতাত হয়ে গেল, আজকে কৃত্রিম হাইপ তৈরি, ইলেকশন রিগিং এর দিকে তারা যাওয়ার যে চেষ্টা করছে, সেইটার সুবিধার কারণেই তারা এগুলি করেনি। এবং আজকে দেখেন এই জুলাই সনদটা নিয়ে এই যে হা না ভোট, সমস্ত দল যেখানে স্বাক্ষর করেছে এবং যে দলগুলো স্বাক্ষর করেছে তাদের মধ্যে কেউ না কেউ নির্বাচিত হবে, আকাশ থেকে কোনো দলের মধ্যে পড়বে না ইসা। হ্যাঁ, তাইলে এর মধ্যে হা না ভোটের এই নাটকের দরকার কি? আপনার তো প্রতিশ্রুতি করছেই এটা বাস্তবায়ন করবে, এবং যে যার মতো নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করবে, সব দলই নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু ন্যারেটিভ প্রচার করা হয়েছে কি একটা দল জুলাই বিরোধী, অভ্যুত্থান বিরোধী, আর সব এখন পর্যন্ত স্বাক্ষরও করে নাকি, সেটা সমস্যা না, তারপরেও তারাই সব। এই জন্য এখানে যেটা এখানে আলোচনায় আসলো, ভেরি ট্রু। একদিকে সরকার, জোট, বিদেশি নানা শক্তি, আরেকদিকে বাংলাদেশের জনগণ। সরকার কি কোনো পক্ষের প্রতি ঝুঁকে গেছে? অবশ্যই ঝুঁকে গেছে। রেজাউল করিম রনি, যেমনটি জনাব আব্দুল তুষার বলছিলেন যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সরকার সব দলের প্রতি সমানভাবে আচরণ করতে পারেনি বা নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারেনি। আমি প্রশ্ন রেখেছিলাম, সরকার কি বিশেষ কোনো পক্ষের প্রতি ঝুঁকে গেছে? না, আপনি জুলাই সনদকে কেন্দ্র করে দেখেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা অত গুরুত্বপূর্ণ না, কারণ বিটিভির যে দর্শক এবং বিটিভির যে চরিত্র সেটা আমরা সবাই জানি, সেটা এখানে আলোচিত হয়েছে, সেইটা ইম্পর্টেন্ট। এখানে ডেফিনেটলি আমি আগেও বললাম, সরকার, জোট, বিদেশি শক্তি শরিক এবং ন্যারেটিভ পলিটিক্স, এই যে জুলাইকে কেন্দ্র করে যে ন্যারেটিভ, হ্যাঁ, এবং এই যে সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে বেশিরভাগ দলই, কিন্তু ন্যারেটিভ তৈরি করা হয়েছে কি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সংস্কার বিরোধী। তোমরা সংস্কার রাজনীতি করো। বিএনপির রাজনীতিটা যেটা তারেক রহমান বলছে সেটা হলো সে বলছে আমরা জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করব, এবং পুনর্গঠন করার জন্য উনি যে ইস্তেহারটা দিচ্ছে, ধরেন এই ইস্তেহার এবং জুলাই সনদ, এটার মধ্যে একটা দেখবেন সুন্দর সমন্বয় আছে। এবার বাকি যে দলগুলো যারা এত এত জুলাই কথা বলতেছে, তাদের ইস্তেহার এবং জুলাই সনদ দুইটা আপনি পাশাপাশি রাখেন, এই দেখেন দুইটা নিয়ে আমি ঘুরি, হ্যাঁ, দুইটা আপনি পাশাপাশি রাখেন, দেখবেন যে ফুল অফ কন্ট্রাডিকশন, প্রচুর জায়গায় আপনি কন্ট্রাডিকশন পাবেন। কিন্তু আপনি বিএনপির
জুলাই সনদে সে নোট অফ ডিসেন্ট সহ যে সমস্ত জায়গায় যেভাবে বর্ণনা করছে এবং তার 31 দফা এবং তার ম্যানিফেস্টো এই ইস্তেহার মিলে সে যেভাবে প্লেস করছে, আপনি দেখবেন এটার মধ্যে একটা সঙ্গতি আছে, এটার মধ্যে কন্ট্রাডিকশন নাই। এই উদাহরণটা আমি কেন দিলাম? এই উদাহরণটা দিলাম আমি এই কারণে যে এখানে শুরু থেকে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, হ্যাঁ বিএনপির অনেক সমস্যা আছে, সেটা সাংগঠনিক সমস্যা, সেটা তার স্ট্রাকচারাল সমস্যা, কিন্তু সেইটাকে তার রাজনৈতিক সমস্যা, তার রাজনৈতিক মতাদর্শের সমস্যা হিসেবে ব্র্যান্ডিং করার যে রাজনীতিরা চলতেছে শুরু থেকে, তার বহিঃপ্রকাশ প্রত্যেকটা কাজে, শুধু এখানে না, প্রত্যেকটা স্তরে আপনি লক্ষ্য করবেন। একটা উদাহরণ দেই, যেমন ধরেন চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ আর বাকি সব সাধক, এ তো ন্যারেটিভ। রিয়েলিটি কি এটা নিয়ে আমি যখন ওনার সাথে কথা হলো আমি ওনাকে প্রশ্ন করছিলাম, পরে আমি এটা লিখছি যুগান্তরে, আমি একদম সংক্ষেপে প্যারাফ্রেজ করি। আমি যখন জানতে চাইলাম যে এটা যে বিএনপিকে বলা হয় এই বিষয়ে আপনার অভিমত কি, সাংবাদিক হিসেবে আমি যখন জানতে চাইলাম, তিনি আমাকে বলল, দেখেন আমরা বেকারত্ব দূর করব, তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা আমাদের মূল মনোযোগের জায়গা। এর আগে আমাদের আসল প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা ঠিক করা, জননিরাপত্তা নিশ্চিত করা। এটা ঠিক হলে চাঁদা ও দখলজনিত সমস্যার 60% ঠিক হয়ে যাবে। আর এটা তো কোনো দলীয় সমস্যা না, এটা আমাদের সামাজিক ব্যাধির মতো বলতে পারেন। অভিযোগের রাজনীতি করে এটা সমাধান করা যাবে না। আপনাকে কি করতে হবে তাহলে? করতে হবে যেটা, চাঁদার ক্ষেত্রগুলো নিয়মের মধ্যে, রেগুলেশনের মধ্যে আনতে হবে। বিদেশেও তো ফুটপাতে দোকান থাকে, সেগুলো কিভাবে চলে? আমাদের দেশে ময়লার বিল, জুট, ফুটপাত, হ্যাঁ দোকান, খাস জমিতে বাজার, এগুলো কোনো নিয়মের মধ্যে না এনে যারা চাঁদাবাজ বলে প্রচার করে, তারা আসলে নিজেরা এগুলো নিয়ন্ত্রণ নিতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। শেষ করছি, চাঁদাবাজির সমস্যা দূর করা তাদের আসলে উদ্দেশ্য না। ফলে এই সমস্যাটাকে নিয়ে নোংরা রাজনীতি আমরা করতে চাই না। কোনো চাঁদাবাজ শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার বিএনপিকে প্রতিনিধিত্ব করে না, এটা জনগণ জানেন। আমরা দেশ গঠনের যে কর্মসূচি নিয়েছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে চাঁদাবাজি, দখলবাজি সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে। শেষ করি, হয়ে যাবে আশা করি। যারা এসব নিয়ে মিথ্যা বয়ানের রাজনীতি করেন, যারা এসব নিয়ে মিথ্যা বয়ানের রাজনীতি করেন, তাদের বিষয়টা জনগণই ঠিক করবে। দ্যাট ওয়াজ হিজ পজিশন। জনাব আব্দুল নূর, তার মানে কি? একদিকে ন্যারেটিভ পলিটিক্স, এজন্য এখানে আপনি দেখবেন এই নির্বাচনটা এক সেকেন্ড শেষ করি, এই নির্বাচনটা হতে যাচ্ছে একদিকে হলো প্রপাগান্ডা বনাম পরিকল্পনা নির্বাচন, প্রপাগান্ডা বনাম পরিকল্পনার নির্বাচন, প্রপাগান্ডা বনাম পরিকল্পনার ভোট। ডাক্তার আব্দুল নূর তুষার, এবারও আমরা দেখছি ভোটের আগে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আসলেই কি এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা, নাকি ভোটের ফল বিপক্ষে গেলে প্রত্যাখ্যান করার ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে? ভোটের ফল বিপক্ষে গেলে ক্ষেত্র তৈরি না হলেও লোকজন প্রত্যাখ্যান করে, এটা একটা পুরনো অভ্যাস। সেই পুরনো অভ্যাস যদি আমরা এবার দেখি তাহলে বুঝবো কোনো কিছুই বদলা নেই। সংস্কার প্রথম তো শুরু হওয়ার কথা নিজের মনে, তো সেই সংস্কার যদি শুরু না হয়ে থাকে তাহলে ভোটে হেরে গেলেই ভোট ভালো হয় নাই এই বলাটা বন্ধ করতে হবে। যৌক্তিকভাবে প্রতিবাদ জানালে কিন্তু ক্ষেত্র তৈরির প্রয়োজন হয় না, কারণ ভোট নিরপেক্ষ না হলে ক্ষেত্র তো এমনিতেই প্রস্তুত হয়। কিন্তু যদি আমরা দেখি যে ভোট ঠিক মতোই হয়েছে কিন্তু কেউ কেউ শুধু হেরে যাওয়ার কারণে এই ধরনের কথা বলছেন, তাহলে ধরে নিতে হবে যে তারা আসলে আগে থেকেই হেরে গেলে এই কথা বলবেন বলে প্রস্তুত হয়েছেন। তবে এক ধরনের ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা আছে, সেটা লক্ষ্য করা যায়, এবং সেই ক্ষেত্র প্রস্তুতের চেষ্টার অংশ হিসেবে আপনি দেখবেন যে প্রায় সকলের বিরুদ্ধেই কিছু কিছু দল অভিযোগ জানিয়ে রেখেছে। নির্বাচন কমিশন, সরকার, লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, সরকার ঝুঁকে গিয়েছেন, এরকম কথা কোন দিকে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, কোন দিকে বেশি প্রশাসনের নিরপেক্ষতা, লটারি করতে হবে, এখনো গুপ্ত লুকিয়ে আছে বা এখনো আওয়ামী লীগাররা বসে আছে, এরকম অভিযোগ কোন দিক থেকে বেশি হচ্ছে সেটা দেখলে আপনারা বুঝবেন যে কারা আসলে ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করছে, যে ভোট যদি না যেতে তাহলে কি কি বলতে হবে বা কিভাবে ভোটকে প্রত্যাখ্যান করতে হবে। আমার তো ধারণা যে ভোটের দিনও দুপুর 12টার মধ্যে অনেকে বলে বসতে পারেন যে আমি এই ভোট মানি না, কারণ 12টা 1টার মধ্যে বোঝা যায় আসলে যে কি ঘটতে যাচ্ছে বা কি হবে। ফলে আমাদের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে কেউ কেউ ভোটের মাঝখান থেকে সরে যান কিনা। আপনি বলেন এই ভোটে এমন দলও অংশ নিচ্ছে যারা বলেছিলেন নির্বাচন হতে দেওয়া হবে না, গণভোট আগে তারপরে নির্বাচন, তা না হলে নির্বাচন হতে দেব না। তো নির্বাচন হতে দেব না এই শব্দকে আপনি কখনো, আমার হয়তো কথার মধ্যে মনে হবে এরকম যে আমি কোনো পক্ষ নিচ্ছি, নির্বাচন হতে দেব না এই কথা কি কখনো বিএনপি বলেছে? কিন্তু এর বাইরে একাধিক দল বিভিন্ন সময় বলেছে আমাদের কথা অনুযায়ী না হলে নির্বাচন হতে দেব না। নির্বাচন হতে না দেওয়ার এখতিয়ার কি কোনো দলের রয়েছে? তা নাই, কিন্তু তারা কেন বলেছিলেন এই কথা? তার মানে তারা এই কথা বিশ্বাস করেন না, শুধু তারা মনে করেন যে তাদের মন মতো না হলে নির্বাচন হতে না দেওয়া যায়। তো যারা মনে করেন যে তাদের কথা মতো না হলে নির্বাচন হতে না দেওয়া যায়,
তারা নির্বাচনের ফলাফল মন মতো না হলে তো ইজিলি বলতে পারবেন এই নির্বাচন মানি না বলা তো খুব সহজ। এবং আপনি দেখবেন যে তারা বিভিন্ন জায়গাতে মানি না এই কথা বলে বিভিন্ন সময় আন্দোলন কিন্তু করেছেন। বিশ্লেষকরা তো বলছেন যে এবারে নির্বাচনে সাইলেন্ট রেভলিউশনও ঘটে যেতে পারে, সেটির আসলে নেপথ্যে কি কারণ থাকতে পারে? ডাক্তার আব্দুল নূর তুষার, বিগত 3টে নির্বাচনে মানুষের মধ্যে যে ভোট দিতে যে শঙ্কা আমরা দেখেছি বা যে অতীত দিয়ে মানুষের পথ চলতে হয়েছে, সেই বিষয়টি আমরা কতটা কাটিয়ে উঠতে সক্ষম হলাম? আগের নির্বাচন যেগুলি হয়েছে সেইগুলির নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ছিল, মানুষ ভোট দিতে যায় নাই, কারণ তারা ধারণা করেছে যে ভোট দিয়ে কি লাভ হবে, এটা তো আগেই ফলাফল নির্ধারিত হয়ে আছে। কিন্তু ভয় ছিল না যে ভোট দিতে গেলে কেউ ভোট দিতে দিবে না, উল্টা ভোট দিতে গেলে সবাই খুশি হচ্ছিল, কারণ তারা তো জালিয়াতি করেই রেখেছে, কিছু ভোটার দেখাতে পারলে খুশি হয়। আপনি গুলশানের মতো এলাকাতে অতি অল্প সংখ্যক ভোটার ভোট দিয়েছিল একটা ইলেকশনে, যেটা খুবই অস্বাভাবিক, কিন্তু এটা ঘটেছে আগে। কিন্তু এইবার যেটা হয়েছে, এইবার ভোটের আগেই লোকজন ভয় পাচ্ছে যে ভোট হবে কিনা, ভোট হলে কি হবে, ভোটের পরে অবস্থা কি হবে। এর কারণ কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো এই অন্তর্বর্তী সরকারের সময়, তাহলে এই সংখ্যা একদমই থাকতো না। এবং আমরা যেমনটি জানি যে আগামীকাল সকাল 7টায় প্রচারণা শেষ হচ্ছে, কিন্তু আমরা জানি যে শেষ মুহূর্তে কিন্তু এক ধরনের টাকা লেনদেনের প্রয়াস চলে বা বিভিন্ন আমরা দেখি যে ভোটারকে প্রভাবিত করার অপচেষ্টা চলে, সেগুলো নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? মাঠ প্রশাসন কিভাবে চেষ্টা করছে আমি ওইভাবে জানি না, তবে টাকা লেনদেনের ব্যাপারে একটি সমস্যা হতে পারতো, যেটা মনে করা হয়েছিল নগদ, বিকাশ, রকেট এইসব জিনিসের লেনদেন হয় MFS এ, এইটাকে সীমিত করা হয়েছে। এটা একটা ভালো দিক, এটার দাবি আমরা টকশোতেই তুলেছিলাম, এটা রাজনীতিবিদরা তুলেন নাই। এবং আমার মনে হয় যে অনেক সতর্ক থাকতে হবে যাতে করে এই টাকা লেনদেনের কোনো সুযোগ তৈরি না হয়। আজকে আমি একটা ভিডিও দেখেছি যেখানে একজন এক হাতে ভোটের প্রচারপত্র আরেক হাতে টাকা নিয়ে দিচ্ছেন এবং বলছেন যে উনি দরিদ্র, ওনার ব্যবসা খারাপ, তাই আমি কিছু টাকা দিয়েছি। উনি দরিদ্র, ওনার ব্যবসা খারাপ, উনি এটা হাতে ভোটের প্রচারপত্র সহ গিয়ে দিবেন কেন? উনি বলবেন যে আপনি দরিদ্র, এবং এটা ভোটের 3 দিন পরে দিলে কি হইতো? ভোটের আগে হঠাৎ উনি দরিদ্র, উনি কি এমনিতে এইভাবে দোকানে দোকানে টাকা দিয়ে বেড়ান? সেটা তো উনি বলেন না। রেজাউল করিম রনি, আমরা যেমনটি দেখেছি যে ভোটের আগে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার এক ধরনের চেষ্টা চলে, আবার একই সময় আমরা দেখি যে প্রচারণা বন্ধ হওয়ার পর ভোটের দিন পর্যন্ত যে সময়টি আছে সেটি আবার গুজব ছড়ানোরও একটা সময় হিসেবে ব্যবহার করা হয়। অপপ্রচার রোধে কি করণীয়? ভোটের অনেক আগে থেকে এই মাঠটা অস্বাভাবিকভাবে টক্সিক করে তোলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, প্রচার প্রপাগান্ডা। সোশ্যাল মিডিয়াতে ধরেন একটা দল সকাল বিকাল সরকার গঠন করতেছে, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো ফলে রিয়েল মাঠ ওইরকম না। দেখেন, আরেকটা হলো নির্বাচনের রেজাল্ট নিয়ে একটা শঙ্কা জনগণের মধ্যে আছে। গণভোটের রেজাল্ট যাই হোক, এটা যেহেতু বাস্তবায়ন করতে দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ আগেই সাইন করছে, এটা রেজাল্ট আপনারা 6 মাস পরে দেন, যেহেতু এটা নতুন যুক্ত হয়েছে, অসুবিধা নেই। কিন্তু জাতীয় নির্বাচনে যে রেজাল্ট, যেটা আগে যেভাবে দ্রুত সময়ের মধ্যে হইতো, ঠিক সেইভাবেই প্রকাশ হইতে হবে। এবং এইবারের নির্বাচনটা দেখেন, 2008 সালের নির্বাচনে যারা এখনো সকাল বিকাল অনলাইনে সরকার গঠন করতেছিল, সর্বশেষ 2008 সালের নির্বাচনে তারা পপুলার ভোট সর্বমোট পাইছিল কত জানেন? 32,89,967টা। তো তারপরে 17 বছরে মামলা হামলার শিকার হয়েছে কতজন জানেন? বিএনপির 50 লাখের উপর। আচ্ছা, 17 বছরে তাহলে তাদের ভোট বাড়ছে, তো ভোট দিলাম ডবল বাড়ছে, হ্যাঁ, একদম ডাবল হয়ে গেছে। ডাবল হইলেও তো মামলা যতগুলো লোক মামলা শিকার হয়েছে সেই সংখ্যায় হওয়ার কথা না। তারপর ঠিক আছে, আওয়ামী লীগ নাই, আপনি নতুন সিচুয়েশন, গণ অভ্যুত্থান হয়েছে, ভোট বাড়া এক জিনিস, সিট বাড়া আরেক জিনিস। ফলে আপনারা যে সমস্ত কৃত্রিম হাইপ তুলতেছেন সেইটা আপনারা করেন, আপনারা ফেসবুকে সরকার গঠন করেন, হ্যাঁ, আপনারা সমস্ত ওই জরিপে, হ্যাঁ, আপনার ক্যাবিনেট গঠন করে ফেলেন। মাঠে এইবারে নির্বাচনটা হলো বাংলাদেশকে জেতানো নির্বাচন, এবং সেই নির্বাচনটার গুরুত্বপূর্ণ আপনার কর্তব্য যেটা, সেটা হলো দেশ গঠন করা। সংস্কার নিয়ে আপনারা থাকেন, এসি ঘরে সংস্কার নিয়ে আপনারা থাকেন, দেশ গঠনের জন্য নির্বাচন প্রত্যাশার মন্তব্য নিয়ে শেষ করব। আমি আশা করি যে নির্বাচন আমাদের আশানুরূপ হবে, অর্থাৎ নিরপেক্ষ এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে সকলেই ভোট দিতে পারবেন, এবং ভোট গুণে যিনি জিতেছেন তাকেই বিজয়ী করা হবে। নির্বাচন নিয়ে টালবাহানা হবে না, এটা আমরা আশা করি। এবং নির্বাচনের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া যদি হয়, অথবা সিসি ক্যামেরা হঠাৎ কাজ করে না যদি বলা হয়, অথবা নির্বাচন কেন্দ্রে 1 ঘন্টা বিদ্যুৎ ছিল না, এইসব যদি বলা হয়, তাহলে আমরা ধরে নেব যে এই নির্বাচন